বাইরে থেকে বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শাহরুখ খানের লুঙ্গি ডান্স গানটা বক্সে ফুল সাউন্ড দিয়ে সেরে ডান্স করছি আর গাইছি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে গান বন্ধ করে দরজা খুলে দেখি আম্মু। আম্মু আমার কপালে গালে হাত দিয়ে বলে, কি রে, তোর শরীর ঠিক আছে? জ্বর টর এলো নাকি? আরে না আম্মু, আমি ঠিক আছি। তুমি এই সময় বাসায়? আজকে আদালতে যাওনি? আজকে কোনো কেস নেই, তাই চলে এলাম। তুই এত সাউন্ড দিয়ে গান শুনছিস কেন? আর প্যান্টের উপর লুঙ্গি পরে আছিস কেন? আজকে তাহমিনাকে বাজ দিয়ে এসেছি। মানে কি বলছিস? বুঝতে পারছি না। সবসময় আমার পকেট ফাঁকা করে, আজকে ওর সব টাকা শেষ করে দিয়ে এসেছি। একটু বুঝিয়ে বলবি আমায়? এরপর আমি বলতে শুরু করি, আজকে কলেজে যাবার পর তাহমিনা এসে বলে, কিছু সময় আগের কথা। সালমান চল, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। ঠিক আছে, তাহলে নয়ন রিয়া আয়ানকেও নিয়ে চল। তাহমিনা ওদের ডাকতে যায়। আমি মনে মনে বলি, রোজ আমার পকেট ফাঁকা করা তাই না চান্দু? আজকে আমি তোমার এমন করে পকেট ফাঁকা করব আর কোনোদিন ভুলেও আমার সাথে রেস্টুরেন্টে যেতে চাইবে না। একটু পর তাহমিনা ওদের নিয়ে আসে। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। সবাই মিলে এতটা খেয়েছি, বিল মনে হয় কম করে হলেও 6-7 হাজার টাকা হয়েছে। আমি তাহমিনাকে বললাম, দোস্ত, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, আমাদের খাওয়া শেষে বিল দিতে হবে কিন্তু। এই তো যাবো আর আসবো মনে মনে। আগে তো এখান থেকে যাই, তারপর দেখি কে বিল দেয়। বলেই একটা দুষ্ট হাসি দিয়ে ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। আর ওদের খাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলের জন্য বললে তাহমিনা বলে, আমাদের বন্ধু সালমান ওয়াশরুমে গেছে, ও আসলে দিবে। ওয়েটার জানায় আমি চলে গেছি। ওয়েটার আমাকে খুব ভালো করেই চিনে। রোজ আমি আর তাহমিনা এখানে এসে খানা খাই। আমি চলে গেছি শুনে তাহমিনার মাথায় হাত দিয়ে বসে। পরে নয়ন, রিয়া আর আয়ান আস্তে করে কেটে পড়ে। তাহমিনা নিজের ব্যাগে হাত দিয়ে দেখে মাত্র 1,000 টাকা আছে আর বিল এসেছে 5,000 টাকা। আমাকে কয়েকবার কল করে কিন্তু আমার মোবাইল বন্ধ। তাহমিনা মুচকি হেসে ওয়েটারকে বলে, ভাইয়া, আমার কাছে তো এখন 1,000 টাকা আছে, এটা রাখুন, আমি কিছুক্ষণ পর এসে বাকি টাকাটা দিয়ে যাব। ওয়েটার কি রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার সাব জানিয়ে দেয় টাকা না দিলে যেতে দিবে না। তাহমিনা মনে মনে আমার গোষ্ঠীর এপিটুপিট উদ্ধার করছে। সালমানের বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর দেখ আমি তোর কি অবস্থা করে। আমাকে এমন বাস দেবার প্রতিশোধ আমি যদি না নিয়েছি, আমার নামও তহমিনা না। এরপর নিজের মোবাইলটা ম্যানেজারকে দিয়ে বলে, আমার মোবাইলটা দিয়ে গেলাম, এটা বিক্রি করবেন না, আমি একটু পর এসে টাকাটা দিয়ে এটা নিয়ে যাব। বলেই আবার আমার গোষ্ঠীর এপিটুপিট উদ্ধার করতে করতে চলে আসে। বর্তমান আমি কথাগুলো বলে হাসতে হাসতে শেষ। আম্মু বলে, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। মেয়েটা এখন কি করছে? আহা কি দরদর জন্য। আর রোজ আমায় মুরগি বানায় তার বেলা। আম্মু কিছু বলতে যাবে তার আগেই দরজার বাহির থেকে তাহমিনা চিৎকার করে বলে, সালমানের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ও আম্মু গো, এই পেতনির হাত থেকে আমাকে বাঁচাও। বলেই আম্মুর পিছনে লুকিয়ে পড়ি। তাহমিনা বলে, আন্টি তুমি সরো, আজকে আমি ওর 12টা বাজাবো। তুমি জানো ও কি করেছে? তুই যে রোজ আমায় পকেট ফাঁকা করিস তার বেলায়। তাই বলে তুই আমাকে না বলে চলে আসবি? তোর জন্য আমার মোবাইলটা রেখে দিছে। আন্টি তুমি কিছু বলছো না যে? আমি তোদের এই ঝামেলার মধ্যে নেই। বলেই আম্মু চলে যেতে নিলে আমি বলি, ও আম্মু গো, তুমি আমার নিজের আম্মু হয়ে শতাম্মুর মতো আচরণ করো না তো। এই রাক্ষসীর কাছে আমাকে একা রেখে যেও না প্লিজ। আম্মু কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাহমিনা ওর ওড়নাটা কোমরে গুজতে গুজতে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, এখন কোথায় পালাবা বাবু? আমাকে রেস্টুরেন্টে রেখে চলে আসা, তাও আবার বিল না দিয়ে। দেখ ভালো হচ্ছে না কিন্তু। আমি চিৎকার করব। কেন বাবু, আমি কি তোমাকে কিছু করেছি? হুট করে এসে আমার শার্টের কলার টেনে ধরে বলে, চল শালা আমার সাথে রেস্টুরেন্টে বিল দিয়ে আমার মোবাইলটা বন্ধক থেকে ছুটাবি। স্যার আমি কেন টাকা দিব? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? তোর বাপকে গিয়ে বল আমার কাছে টাকা নেই। তুই আমার কলিজার বাবু, এখন চল, নয়তো মেরে হাত পা ভেঙে দিব। তারপর তোর কিডনি বের করব প্রথমে, সেটা বিক্রি করে আমি আইফোন কিনবো। বাপরে, তুই এত বড় গুন্ডি হয়ে গেছিস, জানা ছিল না তো। আচ্ছা চল, তোর মোবাইলটা এনে দিচ্ছি। আমার কিডনির জায়গাটায় জায়গায় থাক। এই
তো আমার লক্ষ্মী বাবুটা। দূর শালি ছাড়, তোর নাক আমি তোর কাছে রাখ। এরপর রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে গেলাম রেস্টুরেন্টে। যাবার সময় খেয়াল করলাম আম্মু মিটিমিটি হাঁটছে। আমি বুঝতে পারি না এটা কি আমারই আম্মু। রেস্টুরেন্টে গিয়ে বিল দিয়ে মোবাইল নিয়ে দুজনে পার্কে বসে আছি। এই দেখুন, সেই কখন থেকে বকবক করে যাই, অথচ আমাদের পরিচয়টা দেয়া হয়নি। আমি সালমান, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার আম্মু সালমা সুলতানা, একজন উকিল। বাবা নেই, একটা অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আর যে মেয়েটার সাথে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছি, ওর নাম তাহমিনা, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। শুধু বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, আমি ওকে ভালোবাসি। বিশিষ্ট শিল্পপতি তরিকুল চৌধুরীর একমাত্র মেয়ে। তাহমিনার আম্মু একজন প্রফেসর। এবার গল্পে ফেরা যাক, বাকিটা সেখানেই জেনে নেবেন। দুজনে বসে বসে বাদাম খাচ্ছি, আর আমি গান গাইছি। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এই, তোর হিরো আলমের কণ্ঠে গান বন্ধ কর, নয়তো আশেপাশের কুকুরগুলো এসে কামড়ে দেবে। সমস্যা নেই, কুকুর এলে বলবো তোকে কামড় দিতে, তারপর যদি তোর একটু আমার পেছনে লাগা বন্ধ হয়। হ্যাঁ, কুকুর তো তোর আত্মীয়, তোর কথা শুনবে তাই না? আমার শালা হয়, আর তোর ভাই। আমার বইয়েই গেছে তোর মতো শয়তানের নানাকে বিয়ে করব। আমারও বয়ে গেছে তোর মতো ঝগড়ুটে মেয়েকে বিয়ে করতে। হুশ হুশ হুশ। দূর 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 বলেই দুজনে উঠে যে যার বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে অনেক, কিছু করে খেতে দাও। আমি কাজ করছি, নিচে নিয়ে খা, টেবিলে সব আছে। আমি নিয়ে খেতে পারবো না, তুমি দিয়ে দাও। তোর জ্বালাই আমি শেষ, একটা কাজও নিচে করতে পারিস না। আমার লক্ষ্যে একটা আম্মু থাকতে আমি কেন কাজ করতে যাব? আর পান দিতে হবে না। এরপর আম্মু আমাকে খাবার দিয়ে আবার নিজের কাজে চলে যায়। আমি খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে সিগারেট চা খেয়ে সন্ধ্যায় বাসায় আসতেই আম্মুর বকা শুনতে হচ্ছে। এই তুই এত সময় কোথায় ছিলি? তোর কোনো আক্কেল নেই? আরে আম্মু, আজ এত রেগে যাচ্ছ কেন? আমি রোজই এমন সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। কিন্তু তুই যে সিগারেট খেয়ে আসিস সেটা তো জানতাম না। আমি মনে মনে, এই রে, আম্মু জানলো কী করে আমি সিগারেট খেয়েছি? নিশ্চয়ই ওই হারামির গোলোর কাজ। আমাকে চুপ থাকতে দেখে আম্মু আবার বলে, কি রে, এখন চুপ করে আছিস কেন? আরে না আম্মু, এটা মিথ্যা কথা, আমি সিগারেট খাই না। তখনই কিচেন থেকে তাহমিনা বের হয়ে ওর মোবাইলটা আমার দিকে ধরে বলে, এটা কি সোনার চান? মোবাইলের দিকে তাকিয়ে তো আমার জান পাখিটা বের হয়ে যাওয়ার অবস্থা। আম্মু, এটা আমি না, এই ফাইজিলটা এটা এডিট করে আমাকে তোমার কাছে খারাপ বানাচ্ছে। আচ্ছা, এটা এডিট করা, তাহলে পাশে নয়ন আর আয়ান তোর পাশে কি করে এলো? আম্মু ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে বলে, তুই সালমা সুলতানার ছেলে হয়ে স্মোকিং করিস, যেখানে আমি অন্য ছেলেদের সিগারেট খেতে দেখলে তাদের সাবধান করে দেই, আর তুই আমার ছেলে হয়ে, ছি, ভাবতেও লজ্জা লাগছে আমার। তুই আমার ছেলে। আমি মাথা নিচু করে আছি। এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুললো, তাও তাহমিনার জন্য। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তাহমিনাও ভাবিনি আম্মু আমার গায়ে হাত তুলবে। এতক্ষণ মজা পেলেও আমার চোখে পানি দেখে ওর মুখটা কালো হয়ে যায়, চোখে পানি ছলছল করছে। তাহমিনা মনে মনে বলে, এটা আমি কি করলাম? মজা করতে গিয়ে সালমানকে কষ্ট দিয়ে ফেললাম। আমি বুঝতেই পারিনি আন্টি ওর গায়ে হাত তুলবে। আমি তো শুধু একটু বকা শোনাতে চেয়েছি। না, আমি এটা ঠিক করিনি। আমি সেখানে না থেকে চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলছি, আমি তোকে ছাড়বো না তাহমিনা। এর প্রতিশোধ আমি যদি না নেই তবে আমার নাম সালমান নয়। তোর জন্য এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুলেছে, আমি এর বদলা নেবই। এমন আরও অনেক কথা ভাবছি, হঠাৎ কেউ দরজায় নক করে। আমি কিছু বলছি না, চুপ করে বসে আছি। সালমান, দরজা খুল, বিশ্বাস কর আমি এটা চাইনি। আমি বুঝতে পারিনি আন্টি তোর গায়ে হাত তুলবে। প্লিজ সালমান, দরজাটা খুল। আমি দরজা না খুলেই ভেতর থেকে বলি, এই তুই যা তো, তোর কথা শুনতে ভালো লাগছে না। আর এত নাটক করতে হবে না, তোর মনের আশা তো পূর্ণ হয়েছে না? যা চেয়েছিস তাই তো হয়েছে, যা এখান থেকে। আর আমাদের বাসায় কি, তোর বাপের এত বড় বাড়ি থাকতে আমাদের বাসায় আর আসবি না তুই। তাহমিনা কান্না করতে করতে চলে যায়। আম্মু অনেকবার ডাকলেও সেই ডাকে সাড়া দেয়নি তাহমিনা। আমি রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আম্মু অনেকবার খেতে ডাকছে, আমি খাবো না বলে শুয়ে আছি। কিন্তু সমস্যা হলো
আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। রাত প্রায় 2টা বাজে, ক্ষুধার জন্য ঘুম আসছে না। অনেক ভেবে চিন্তে উঠে খুব সাবধানে দরজা খুলে ধীর পায়ে হেঁটে নিচে গিয়ে খাবার খুঁজতে থাকি। টেবিলে দেখি একটা প্লেটে খাবার রাখা। মনটা খুশিতে নেচে ওঠে। চুপচাপ খাবার খেয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখি সামনে আম্মু। আম্মু আমাকে এভাবে হাঁটতে দেখে চোখের ভুরু নাচিয়ে বলে, কি আব্বু, এভাবে চুরের মতো নিজের বাসায় খাবার খাচ্ছ কেন? কতবার ডাকলাম, কি বললি তখন? আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আমি কিছু না বলে মাথা নিচু করে আম্মুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আম্মু আমার হাত ধরে তার দিকে ঘুরিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলে, খুব লেগেছে বাবা তোর? কি করব বল? এসব খাওয়া ভালো না, নিজের ক্ষতি হয়, তুই বুঝিস না? সরি আম্মু, আর হবে না। এরপর আম্মু আমাকে ধরে নিয়ে শুয়ে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের হাতে জাদু আছে মনে হচ্ছে। সব কষ্ট ভুলে নিমিষেই ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি তাহমিনার এসএমএস ওপেন করতেই দেখি 1012-এরও বেশি সরি লেখা। আর পরে এসএমএসে লেখা, সত্যি আমি বুঝতে পারিনি জান, আন্টি এতটা রেগে যাবে। যদি বুঝতাম তাহলে কখনো আমি আন্টিকে এই ছবি দেখাতাম না। পাশে দূরে কান্নার ইমোজি। আমারও মনে হলো কাল আমি রাগের মাথায় পাগলিটাকে কত কিছু বলেছি। সাথে সাথে কল করলাম। ওমা, এ কি, কল দিতে দেরি, রিসিভ করতে দেরি হয়নি? কিরে, আমার কলের জন্য অপেক্ষায় ছিলি নাকি? কল দিতে সাথে সাথে রিসিভ করে ফেললি। আই এম সরি, আমি সত্যিই বুঝতে পারিনি রে এমনটা হয়ে যাবে। মেসেজ যেটা বলেছিস সেটা বল সাথে। কোনটা? ওই যে জান। আগে বল, রেগে নেই তো এখন আর? তখন একটু রেগে থাকলেও এখন আর নেই, এবার বল। জান, জান, তুই আমার জান। বলেই কল কেটে দেয়। মনে হয় লজ্জা পেয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে আম্মুর সাথে নাস্তা করে আম্মুকে আদালতে পৌঁছে দিয়ে আমি কলেজে চলে এলাম। কলেজে আসতেই তাহমিনা আমার কাছে এসে বলে, কিরে, এত লেট হলো যে? আম্মুকে আদালতে দিয়ে আসলাম বলেই আমি আর তাহমিনা হাঁটছি। হঠাৎ কোথা থেকে আমাদের ক্লাসমেট অমিত এসে তাহমিনার সামনে হাঁটু ভাঁজ করে বসে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে প্রপোজ করে। তাহমিনার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি অমিতের হাত থেকে ফুলটা নিয়ে ওর পাশে দুটো লাথি দিয়ে বলি, শালা, তোর কত বড় সাহস! তুই এসেছিস আমার জানকে প্রপোজ করতে? ফুট এখান থেকে, নয়তো মেরে হাড়গোড় ভেঙে দেব। আমার কথা শুনে অমিত ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাহমিনা আমার কাছে এসে বলে, ওকে ভাগিয়ে দিলি কেন? কত সুন্দর করে আমাকে প্রপোজ করলো, ভাবলাম একটা প্রেম করব, তুই তাও দিলি না। তোর লজ্জা করে না? বিয়ে হয়ে গেছে তারপর অন্য ছেলের সাথে প্রেম করতে চাস? তো কি করব? আমার বর তো আর আমার সাথে প্রেম করে না, সব সময় টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। যা ইচ্ছা তাই করবো। তাও তুই আমি স্যার অন্য কারোর সাথে কথা বলতে চাইলে তোর জিভ কেটে বোবা বানিয়ে দেব। তাহলে তুই প্রেম কর আমার সাথে। আমি তো তোকে বিয়েই করে নিয়েছি। আর এই যে তোর এত জ্বালা সহ্য করছি, এগুলো কি তাহলে? আরও জ্বালাবো? বিয়ে করেছিস আর বউয়ের জ্বালা সহ্য করবি না? এটা তো হতে পারে না। সারা জীবন সহ্য করব। কোনো সমস্যা? এখন চল ক্লাসে। বলেই দুজনে ক্লাসে চলে যাই। কি কিছুই বুঝছেন না তো? তবে শুনুন, আমার আর তাহমিনার আরও 1 বছর আগে কাবিন হয়ে গেছে। তাহমিনার আম্মু আর আমার আম্মু বান্ধবী। সেই সূত্রে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আন্টি আর আম্মুর খুব ইচ্ছে আমার আর তাহমিনার বিয়ে দিবে। আমরাও একে অপরের পছন্দ করতাম, তাই কাউকে না জানিয়ে আমাদের কাবিন করে রাখে। আপনারা আবার কাউকে বলবেন না। এখন লেখাপড়া শেষ হলে সবাইকে জানিয়ে বিয়ে করব। এরপর ক্লাস শেষ করে বাইরে এসে তাহমিনা বলে, ক্ষুধা লাগছে, চল কিছু খাবো। আমার কাছে টাকা নেই, আগেই বলে রাখলাম, পরে কান্নাকাটি করতে পারবি না। আজকে আমি খাওয়াবো, চল। সূর্য কি আজকে ভুল করিয়ে অন্যদিকে উঠিল নাকি বউ? না, ঠিক দিকেই উঠাইছি গো স্বামী, এবার চলো তো। বলেই দুজন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবেই আমাদের টম অ্যান্ড জেরির প্রেম চলতে থাকে। এই ঝগড়া, এই আদর, এই অভিমান, এর মধ্যে আমাদের ফাইনাল এক্সাম চলে আসে। খুব ভালো মতো এক্সাম শেষ হলো। দুজনে ভালো মতো পাশ করে 4র্থ বর্ষে উঠলাম। আজ কলেজে আসতে ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করে। সাথে তাহমিনা ছিল। তাহমিনা মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, এই বিয়াদব মেয়ে, লজ্জা করে না? আমার বরকে প্রপোজ করতে মেরে হসপিটালে পাঠিয়ে দিব। আর কখনো ওর আশেপাশে দেখলে, অনেক দিন থেকে লক্ষ্য করছি তুমি ওর পিছন পিছন করছো, যাও এখান থেকে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে।
নয়ন, আয়ান আর রিয়া তাহমিনার মুখে বর শুনে তো আকাশ থেকে পড়েছে। আমি তাহমিনার হাত ধরে কলেজ থেকে বের হয়ে একটা পার্কে চলে আসি। এভাবে আমাকে নিয়ে আসলি কেন? সবাই কিভাবে দেখছিল সেটা খেয়াল করেছিস? আর সবার সামনে বলার কি প্রয়োজন ছিল আমি তোর বর? বেশ করেছি বলেছি। কত বড় সাহস আমার বরকে প্রপোজ করে। আমি তাহমিনাকে জড়িয়ে ধরে বলি, যে খুশি সে আসুক, আমি তোর ছিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত তোরই থাকবো। তাহমিনা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার ভয় হচ্ছে কবে না কবে তোকে হারিয়ে ফেলি। আমি আজই বাসায় গিয়ে বলবো আমাদের বিয়ে সবাইকে জানিয়ে দিতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলতেই পারিস, তোর আমার আদর খেতে ইচ্ছে করছে। আমার বর আমি আদর খাবো না তো কে খাবে? তোর সরাসরি বল, তোর আর তর সইছে না আমার আদর খেতে। আমার আর তর সইছে না। এবার খুশি? দুজনে আর কিছু সময় এভাবে কথা বলে আমি তাহমিনাকে ওর বাসায় দিয়ে এসে আমার বাসায় চলে আসি। তাহমিনা বাসায় গিয়ে তার আম্মুকে বলে, আম্মু, আমার আর সালমানের বিয়ে সবাইকে জানিয়ে দেবার ব্যবস্থা করো। বলেই নিজের রুমে চলে যায়। তাহমিনার আম্মু মেয়ের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। এরপর আমাকে কল করে জানতে চাই কি হয়েছে। আমি আজকে কলেজের সব কথা বলি। এরপর আন্টি আম্মুকে কল করে বিয়ের দিন তারিখ ঠিক করে সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। এরপর তো বাসর রাত, কী হবে বুঝে নিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাই দিয়েন। ধন্যবাদ সবাইকে। বন্ধুর বোনের বিয়েতে এসেছি, চারপাশে খুব হই হুল্লোড়। বরাবরই আমার এই চেঁচামেচি ভালো লাগে না। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, সবাই খুব আনন্দ করছে। আমার বিরক্ত লাগছে, তাই বন্ধুকে গিয়ে বললাম, আমি তোর রুমে গিয়ে একটু রেস্ট নেই, আমার এসব ভালো লাগে না। বন্ধুও ওর রুমে যেতে বলল। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই তো হলো যত ঝামেলা। ডান দিকে না বাম দিকে বলল। ডান দিকেই বলেছে। বন্ধুর রুমের দরজা খুলে ভেতরে যেতেই যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। রুমে ঢুকতেই দেখি একটা মেয়ে শাড়ি কুচি ঠিক করছে, আর শাড়ির আঁচল বুকে নেই। হঠাৎ করেই আমার চোখ চলে যায় মেয়েটার নাভির দিকে। মেয়েটা আমাকে দেখেই চিৎকার করতে যাবে, তখনই আমি দৌড়ে গিয়ে মেয়েটার মুখ চেপে ধরে বললাম, এই চুপ চুপ, আমি কিছুই দেখিনি। উম, উম। ও সরি। বলেই মুখটা ছেড়ে দিতেই মেয়েটা বড় বড় নিঃশ্বাস নিতে নিতে শাড়ির আঁচলটা কোনো রকমে বুকের উপর চড়িয়ে নিয়ে বলে, এই, আপনি কি হুট করে এভাবে রুমে ঢুকছেন কেন? ম্যানার্স বলতে একটা শব্দ আছে, সেটা কি জানেন না? রুমে ঢুকতে হলে নক করতে হয়। আরে ম্যাডাম কুল কুল, ভুলটা তো আপনারই। ভুলটা আমার মানে? আপনি নক না করেই ঢুকেছেন, আবার বলছেন আমার ভুল? দেখুন ম্যাডাম, আপনি যদি দরজাটা বন্ধ করে চেঞ্জ করতেন তাহলে আমি এভাবে ঢুকতে পারতাম না, তাই না? আর কিছু দেখতেই পারতাম না। এই মিস্টার, কি দেখেছেন আপনি? একটু আগেই তো বললেন আমি কিছু দেখিনি। না, তেমন কিছু দেখিনি, তবে শাট আপ! আপনি কে বলুন তো? আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি রবিন, আকাশের বন্ধু। আপনি? আপনি আকাশ ভাইয়ের বন্ধু, ঢাকা থেকে এসেছেন। আপনি কি করে জানেন আমি ঢাকা থেকে এসেছি? আপনি কে বলুন তো? আকাশ ভাই বলেছে ঢাকা থেকে তার একটা বাদর বন্ধু আসবে, আর সে যে এতটা বাদর সেটা জানা ছিল না। দেখুন মিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে বাদর মনে হয় বলুন তো? শুধু বাদর না, সাদা বাদর, ঢলা কোমর, নেংটি ইঁদুর। দেখুন মিস, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। গালি কিন্তু আমিও দিতে পারি। দে না দে, দেখি কত পারিস, দে। আপনি আমাকে তুই করে বলছেন? আপনার সাহস তো কম না? বেশ করেছি, প্রয়োজন হলে আবার বলবো। আপনি একটা ঝগড়ুটে পেতনি। তুই আমাকে পেতনি বললি, আবার ঝগড়ুটে? তোকে তো আজ আমি... কিচ্ছু করতে পারবেন না, একটু নড়াচড়া করলেই শাড়িটা খুলে পড়ে যাবে। আবার সেই দৃশ্যটা দেখে ইউ, আমি তোকে... কিছু বলতে যাবে, তার আগেই আমি মেয়েটির গালে চুমু দিয়ে দিলাম এক দৌড়ে সোজা আকাশের কাছে। আকাশ জানতে চাই এমন করে দৌড়াচ্ছি কেন। কিছু না বলে ওর হাতে থাকা ম্যাঙ্গো জুসের গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করে ওর হাতে খালি গ্লাসটা ধরিয়ে দিয়ে ফাঁকা একটা জায়গায় চেয়ার নিয়ে বসে পড়লাম। এদিকে মেয়েটি পাথরের মতো দাঁড়িয়ে আছে রবিনের কাণ্ডে। একটু পর নিচ থেকে ডাকাডাকি শুনে হুঁশ ফিরে মেয়েটির। কি মেয়ে মেয়ে করছি সেই কখন থেকে। চলুন আমাদের গল্পের নায়ক আর নায়িকার সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। আমাদের গল্পের নায়ক রবিন খান, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ইকবাল খান এই শহরের টপ বিজনেসম্যান।
রবিন এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। আমাদের গল্পের নায়িকা সুব্রতা জামান আব্বু আম্মুর একমাত্র মেয়ে। বাবা সৈয়দ জামান একজন নামকরা ব্যবসায়ী, আর সুব্রতার মা, সুব্রতার বয়স যখন 5 বছর তখন মারা যায়। সুব্রতাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছে। আকাশের চাচাতো বোন সুব্রতা। সুব্রতা মনে মনে রবিনের 14 গোষ্ঠীর পূজা করছে আর বলছে, শালা উগান্ডা, তোর কত বড় সাহস! তুই এই সুব্রতা জামানকে চুমু দিস? একবার তোকে পাই, তোর 14 গোষ্ঠীর নাম যদি আমি না ভুলিয়ে দেই, আমার নামও সুব্রতা না। বলে সুব্রতা কোনো রকমে রেডি হয়ে নিচে এসে রুহির সাথে কথা বলে কিছু সময়। রুহি হলো আকাশের বোন, যার বিয়ের জন্য সবার এখানে আসা। সুব্রতা হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই কেউ তাকে ধরে ফেলে। সুব্রতা চোখ খুলে দেখে এটা তো সেই ছেলেটা যে একটু আগে তাকে চুমু দিয়ে দৌড় দিয়েছে, মানে রবিন। সুব্রতা রবিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, এই মিস্টার, আবার আপনি? ভালোই হলো, আপনাকে পেয়ে গেলাম। আপনাকেই খুঁজছিলাম আমি মনে মনে। আচ্ছা, আমাকে খুঁজছিলেন কেন? প্রথম দেখায় প্রেমে পড়ে গেছেন বুঝি? সুব্রতা কিছু বলতে যাবে তার আগেই রবিন আবার বলে, থাক থাক, কষ্ট করে আর কিছু বলতে হবে না। আমি বুঝে গেছি তুমি আমায় কি বলতে চাও। আসলে তোমাকে প্রথম দেখে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। এই মিয়া, একা একা বক বক না করে আমাকে বলতে দিবেন? নিজে নিজেই সব বলে যাচ্ছে। ঠিক আছে বলো, না হলে পরে বলবে আমি কিছু বলতে দেইনি। আপনার সাহস হয় কি করে এই সুব্রতা জামানকে কিস করার? সুব্রতা আবার কে? আমি সুব্রতা। আপনার সাহস হয় কি করে আমাকে কিস করার? দেখো, কিস করতে সাহস লাগে না, জানতে হয়। আর ইউ ম্যাড? একটা অপরিচিত মেয়েকে আপনি কিস করে আবার এসব বলছেন? ঠিক আছে, তখন আমি করেছি কিস, এখন তুমি করে দাও সমানে সমানে কিস, হিসাব বরাবর। ইস, শখ কত! আমি ওনাকে কিস করব। ওকে, কিস করতে হবে না, বন্ধুত্ব তো করতে পারো। আমি আপনার সাথে কেন বন্ধুত্ব করতে যাব? আপনি আমার কতটা বড় সেটা জানেন? বন্ধুত্বে বড় ছোট ধনী গরিব দেখে হয় না, আমি তোমার ফ্রেন্ড হতে চাই, তুমি ভেবে দেখো কি করবে। বলেই সেখান থেকে চলে যায়। একটু পর গায়ে হলুদের কাজ শুরু হয়ে যায়। সবাই রাহির গায়ে হলুদ দিয়ে দেয়। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সবাই একসাথে ডান্স করে। হঠাৎ আকাশ মাইক্রোফোনে হাত নিয়ে রবিনকে গান গাইতে বলে। সুব্রতা মনে মনে বলে, এই বাদরটা গান গাইতে জানে নাকি? রবিন আসার সময় সাথে করে গিটার নিয়ে এসেছে। রবিন মাঝে মাঝেই গান করে, স্কুল কলেজ এমনকি ভার্সিটিতে গান করে, অনেক পুরস্কার পেয়েছে। রবিন গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে সুব্রতার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। সারা রাত ভোর চোখের ভিতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু ঘোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। গান শেষ হয়ে গেছে, কিন্তু সুব্রতা এখনো রবিনের গানের মাঝে ডুবে আছে, আর রবিনও তাকিয়ে আছে সুব্রতার চোখের দিকে। সবার হাততালির শব্দে দুজনের ঘোর কাটে। দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এরপর দেখতে দেখতে গায়ে হলুদ, বিয়ে সব শেষ হয়ে যায়। এর মধ্যে রবিন আর সুব্রতার মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। দুজন দুজনের সম্পর্কে সবকিছু জানে। আজ রবিন চলে যাবে ঢাকা, তাই সুব্রতার মন খারাপ। সুব্রতা সাদে একা একা দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতাকে খুঁজতে খুঁজতে সাদে চলে আসে। এসে দেখে সুব্রতা মন খারাপ করে গ্লিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রবিন সুব্রতার কাছে এসে বলে, তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজলাম, কি হয়েছে তোমার? কোনো কারণে মন খারাপ? আমরা আর 2 দিন পরে যাব, তুমি থেকে যাও না এই 2 দিন। ইচ্ছে থাকলেও পারছি না, আমার শরীরটা একটু অসুস্থ, তাই যেতেই হবে। আর 2 দিন পর তুমিও তো ঢাকায় যাচ্ছ, আমাদের দেখা তো হবেই। আমি এখন আর 1 সেকেন্ডও তোমার থেকে দূরে থাকতে পারবো না রবিন। তার মানে তুমি আমাকে ভালোবাসো? এখনো বলতে হবে? তুমি বোঝো না, আমি সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছে করেই তোমার সাথে কথা বলার জন্য ঝগড়া করেছি। ভাবলাম তুমি আমাকে প্রপোজ করবে, কিন্তু তার হলো কই।
আমিও তো সেই প্রথম যেদিন তোমাকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি। বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। ভয় হতো তুমি যদি না করে দাও আর রাগ করে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, তাই। বুদ্ধ একটা, আমার চোখের ভাষা তুমি বোঝো না? এখন খুব বুঝতে পারছি। তাহলে প্রপোজ করো। রবিন আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। দেখে ছাদের একপাশে কিছু কালো গোলাপের গাছ, আর একটাই ফুল আছে তাতে। রবিন গিয়ে ফুলটা ছিঁড়ে এনে সুব্রতার সামনে হাঁটু ভাঁজ করে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলে, বুকের ভেতর স্বপ্ন নিয়ে তোমার কাছে আমার ছুটে আসা। দাও না প্রিয়া, দাও না তুমি অনন্তকাল তোমার ভালোবাসা। তুমি আপন করে নাও না আমাকে। আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে। একবার শুধু তোমার হাতটা ধরার সুযোগ দাও সুব্রতা। কথা দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। সুব্রতা রবিনের সামনে বসে ফুলটা হাতে নিয়ে খুব শক্ত করে রবিনকে জড়িয়ে ধরে। এভাবে কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকে। কিছু সময় পর দুজনে একসাথে নিচে চলে আসে। রবিন সবকিছু গুছিয়ে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে আসে নিজের বাসায়। বাসায় এসে তার আব্বু আম্মুকে সুব্রতার কথা জানাতেই তারা খুশি। খুব দ্রুত তারা শুভ্রকে বউ করে আনবে বলে জানায়। রবিন তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার বেস্ট আব্বু আম্মু, তোমাদের কোনো তুলনা নেই। বলেই তার আব্বু আম্মুর গালে চুমু দিয়ে নিজের রুমে নিয়ে সুব্রতাকে কল করে। রবিনের নাম্বার দেখে সুব্রতার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে রবিন বলে, হ্যালো মিসেস খান। এখনো মিসেস খান হয়নি স্যার। তবে খুব দ্রুত হয়ে যাবে। তাই? তা কি করে শুনি? এরপর রবিন তার আব্বু আম্মুর সাথে কথা হয়েছে সবটা বলে। সব শুনে সুব্রতা অনেক খুশি হয়। সুব্রতা বলে, সত্যি বলছো তুমি? সত্যি বলছি, আমার মিষ্টি বউটা। বউ শব্দটা শুনে সুব্রতার মনে এক অদ্ভুত অনুভূতি খেলা করে যায়। এরপর আরো কিছু সময় কথা বলে কল কেটে দুজনেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কেটে যায় আরো 2টো দিন। সুব্রতাও তার আব্বুকে রবিনের কথা বলে। সুব্রতার আব্বু আকাশের কাছ থেকে শুনেছে রবিনের সম্পর্কে। সব শুনে তারও খুব পছন্দ হয় রবিনকে। সুব্রতার আব্বু সুব্রতাকে বলে রবিনকে তার আব্বু আম্মুকে নিয়ে আসতে। সুব্রতা রবিনকে বলে। রবিন তার আব্বু আম্মুকে নিয়ে সুব্রতার পাশে আসে। দুই পরিবার মিলে রবিন আর সুব্রতার বিয়ের দিন তারিখ ঠিক করে। আগামী শুক্রবার তাদের বিয়ে। বিয়ের সকল শপিং করে ফেলেছে এই 2 দিনে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ রবিন আর সুব্রতার বিয়ে। সুব্রতাকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সুব্রতাকে দেখতে একদম পুতুলের মতো লাগছে। রবিনও সুব্রতার সাথে ম্যাচিং করে লাল শেরওয়ানি পরেছে। রবিনকে দেখতে রাজকুমারের মতো লাগছে। সুব্রতার বান্ধবীরা সুব্রতাকে এনে রবিনের পাশে বসিয়ে দেয়। রবিনের চোখ ফিরছে না সুব্রতার দিক থেকে। একটু পর কাজে এসে বিয়ের কাজ সম্পূর্ণ করে। বিদায়ের সময় সুব্রতা তার আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। অতঃপর গাড়ি করে চলে আসে রবিনদের বাসায়। সবাই নতুন বউকে বরণ করে। এরপর রবিনের কাজিনরা সুব্রতাকে রবিনের রুমে রেখে চলে আসে। একটু পর রবিন রুমে যেতেই সুব্রতা এসে রবিনের পায়ে হাত দিয়ে সালাম করে। রবিন সুব্রতাকে ধরে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। এরপর দুজনে উঁচু করে নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। নামাজ শেষ করে রবিন সুব্রতাকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। রবিন ও সুব্রতার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে মধুর রাত। আজ আমি অনেক খুশি। যাকে চেয়েছি তাকেই পেয়েছি। আমি সত্যি অনেক লাকি। আমি আজ খুব খুশি। আমার ভালোবাসার মানুষটা এখন আমার, আর কেউ আমাদের দূরে রাখতে পারবে না। তোমার মনে আছে প্রপোজ করার সময় বলেছিলাম আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। মনে আছে। সেই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। শুধু সেই মুহূর্তটা নয়, আজ থেকে তোমার আর আমার প্রতিটা মুহূর্ত আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। সারা জীবন এভাবেই তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। আমিও চাই সারা জীবন এভাবে তোমার মাথাটা আমার বুকে জড়িয়ে রাখতে। এই আমার না খুব আদর পাচ্ছে। একটু লজ্জা নেই তোমার, তাই না? লজ্জা করলে আজকে রাতে আর কিছুই পাবো না। সো নো লজ্জা, অনলি রোমান্স। বলেই সুব্রতার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। এরপর ধীরে ধীরে দুজন হারিয়ে যায় এক সুন্দর স্বপ্নের রাজ্যে। আর কিছু লিখতে পারছি না, লেখকের লজ্জা করছে। এদের এবার একা ছেড়ে দেন। বুঝতেই পারছেন আজ বাসর রাত, কত কিছু হবে। আপনারা এইভাবে তাকিয়ে থাকলে দুজন তো লজ্জা পাবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা, অবিরাম।